লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হুয়াইউর বাবার ফোর্সের জন্য শাইয়ানকে সেই পিলটা অ্যাবজর্ব করতেই হয়, আর সেই পিল অ্যাবজর্ব করতেই শাইয়ান এক নিউ স্কিল পেয়ে যায়। এরপর তার বাবা তাকে কিছু উপদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। আর ওনার যাওয়ার পর সে যখন নিজের বডি ভালোভাবে চেক করে তখন সেই জিনিসটা জানতে পারে যে এখন তার বডিতে সেই পিলের জন্য এক এক্সটার্নাল ডেন্টিয়ান তৈরি হয়ে গেছে। এর মানে সে এখন আর কোনো অজুহাত দিয়ে পার পাবে না, তাকে যে করেই হোক মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এই স্কিলটা শিখতেই হবে। এই এপিসোডের শুরুতে আমরা জিনমু সেক্টর লাইব্রেরির সিন দেখতে পাই, যে এখানে শাইয়ান এসেছে। তাকে দেখে জুমিং বলে, কি হলো জি হুয়াইউ, তুমি এখানে কেন এসেছো? এর মানে কি সেক্ট লিডার তোমাকে এখানে পাঠিয়েছে? নিশ্চয়ই তিনি তোমার সেই অনুলিপিতে কোনো ধরনের কোনো ভুল খুঁজে পেয়েছে, আর সেই ভুল সংশোধনের জন্যই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে, তাই না? এটা শুনে শাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, মিস্টার জুমিং প্লিজ আপনি এখানে আমার সাথে মজা করবেন না, কারণ যদি সত্যি এরকম কিছু হতো তাহলে কি আপনার মনে হয় সেক্ট লিডার আমাকে এখানে আসতে দিত? নিশ্চয়ই এখন আমি সেক্ট লিডারের সামনেই থাকতাম, আর তিনি আমার উপর রাগ দেখাতো। এর মানে আমি তো এখানে আসতেই পারতাম না, বুঝতে পেরেছেন? তার এরকম অ্যান্সার শুনে জুমিং বলে, তাহলে বলো যে তুমি এখানে কেন এসেছো? এটা শুনে শাইয়ান বলে যে কাল রাতে যখন আমি হেক্সাডিক সেন্সেসের প্র্যাকটিস করছিলাম তখন আমার বডির ভেতর সেই এক্সটার্নাল পিলের জন্য যেই ইন্টারনাল এনার্জিটা আছে সেটা অনেকটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এর কারণ আমি জানি না, নিশ্চয়ই আমার প্র্যাকটিসের মধ্যে কোনো না কোনো ভুল ছিল। এরপরও আমার ভাগ্য সত্যিই অনেক ভালো ছিল, কারণ আমি সেই সিচুয়েশনটাকেও কোনো না কোনোভাবে হ্যান্ডেল করে নিয়েছি, নয়তো নিশ্চয়ই আমি কিউআই ডেভিয়েশনে চলে যেতাম। আর সত্য বলতে কি, কেন এই প্রবলেমটা হয়েছিল সেটা আমি বুঝতে পারছি না। এরই জন্য আমি লাইব্রেরিতে এসেছি, যাতে করে আমি এখান থেকে কিছু সময়ের জন্য হেক্সাডিক সেন্সেসের এক অনুলিপি নিয়ে যেতে পারি। এইসব বলে সে এখানে ভাবছিল, নিশ্চয়ই যেহেতু জুমিং এই সময় এই লাইব্রেরির দায়িত্বে আছে, সেহেতু আমি যদি এখান থেকে বই নিতে চাই তাহলে আমায় এর জন্য তার কাছ থেকেই পারমিশন নিতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো পথ নেই। এইসব শুনে জুমিং সেখানে এক অদ্ভুত এক্সপ্রেশনের সাথে বলে, কি এর মানে কি তুমি আমাদের সেই সেক্টর মেইন টেকনিক মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস সম্পর্কে ভুলে গেছো? কিন্তু এটা কি করে হতে পারে? আমাদের সেক্টর সকল মেম্বারদের জন্য এই স্কিলটা মুখস্থ রাখা বাধ্যতামূলক। এর জন্য জিনমু সেক্টরের কোনো মেম্বারের এই স্কিলটা ভোলার কোনো প্রশ্নই আসে না। এইসব শুনে শাইয়ান বলে, নিশ্চয়ই আপনি এটা জানেন যে আমাকে সবাই 1000 ফেস নামেই চেনে। এর মানে যখনই আমি কোনো নতুন জায়গায় যাই তখনই আমাকে আমার ফেস চেঞ্জ করতে হয়। শুধু ফেস চেঞ্জ করলেই কাজ হয় না, এর জন্য তাদের সব মেমোরিও আমাকে মেমোরাইজ করতে হয়। আর সেক্ট থেকে বের হওয়ার পর না জানে আমি কত শত মানুষের ফেস ধারণ করেছি, আর তাদের সকল বিহেভিয়ার এবং তারা কি করে কি খায় এই সব কিছুই মুখস্থ রেখেছি। এই সব কিছুর জন্যই এখন যখন আমি সেক্টে ফিরে এসেছি আর আমার সাথে এত বড় এক ঘটনাও ঘটে গেছে, সেহেতু আমি বুঝতে পারছি না যে আমি মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এর যেই অনুলিপিটা মুখস্থ করেছিলাম আর কাল রাতে যার প্র্যাকটিস করেছি তার মধ্যে এমন কি মিস্টেক আছে যার জন্য আমি প্রায় কিউআই ডেভিয়েশনে চলে যাচ্ছিলাম। এরই জন্য আমি ভাবলাম যেহেতু আমি এই স্কিলটা আগেই মেমোরাইজ করে রেখেছিলাম, এরপরও আমি আমার মধ্যে কোনো ভুল খুঁজে পাচ্ছি না, এরই জন্য এর অনুলিপিটা একবার পড়ে নেওয়া দরকার। এতে করে নিশ্চয়ই আমি এই জিনিসটা বুঝতে পারবো যে এখানে আমার কোথায় ভুল আছে। এইসব শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, ও এই কথা, ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার লাইব্রেরি পাসটা দেখাও। এটা শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি আমি এখানে অনেক তাড়াহুড়ো করে এসেছি, এরই জন্য আমি সেটা নিয়ে আসতে ভুলে গেছি। এটা বলে সে এখানে ভাবছিল, আমি জানি যে এইসব বড় বড় সেক্টরের লাইব্রেরিগুলোকে তারা অনেক বেশি সিকিউর করে রাখে, কারণ সেই লাইব্রেরির মধ্যেই তাদের সকল স্কিলের বই থাকে। এরই জন্য আমাকে এখানে আরো একটু সতর্ক থাকতে হবে। আর তার এই কথা শুনে জুমিং সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে বলে, কি তুমি কি বললে যে তুমি সেই পাস নিয়ে আসতে ভুলে গেছো? মিস্টার জি হুয়াইউ, নিশ্চয়ই তুমি সেক্ট থেকে অনেক সময় বাইরে ছিলে, এর মানে তো এই না যে তুমি সেক্টর রুলসই ভুলে গেছো। আমাকে সত্য করে বলো যে তোমার কাছে কি সত্যি সেই পাস আছে,
নাকি তুমি শুধু শুধুই এখানে সময় নষ্ট করার জন্য চলে এসেছো? আমাদের এই লাইব্রেরিটা কোনো সাধারণ লাইব্রেরি না। এর প্রোটেকশন আমাদের ইন্সেক্টরদের সোল করে। এর জন্য যদি সত্যি তুমি লাইব্রেরি থেকে কোনো বই নিতে চাও, তাহলে তোমাকে হয়তো এর জন্য ট্যাক্স পে করতে হবে, আর দ্বিতীয়ত লিডারের কাছ থেকে এর পারমিশন পাস নিয়ে আসতে হবে। এছাড়া তুমি কখনোই এখান থেকে কিছু পড়তেও পারবে না আর দেখতেও পারবে না। বুঝতে পেরেছো? এটা শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, মিস্টার জুমিং, আমি তো প্রথমেই ইমমর্টাল ফিস্ট নামের এক স্কিলের অনুলিপি লাইব্রেরিতে প্রদান করেছি। আর উপর থেকে আমি এখানে কোনো নতুন স্কিলের ডিমান্ড করছি না। আমি তো সেই স্কিলেরই ডিমান্ড করছি যেই স্কিল আমার কাছে প্রথমেই ছিল। আমি তো শুধু কিছু সময়ের জন্য এটা দেখতে চাই। তাই প্লিজ আপনি কি আমার জন্য এই রুলসগুলোকে অ্যাভয়েড করে একটু ছাড় দিতে পারেন না? এইসব শুনে জুমিং সেখানে এক বাঁকা হাসি হেসে বলে, হেই, তুমি এসব কি বলছো? আমি জানি যে তুমি প্রথমেই এই স্কিলের 3টা ধাপের উপর মাস্টারি হাসিল করে রেখেছো, আর এই স্কিলটা তোমাকে তোমার বাবা শিখিয়েছে। তাহলে তুমি তোমার বাবাকেই সেই স্কিলটা তোমাকে শিখিয়ে দিতে বলছো না? দাঁড়াও 1 মিনিট, তুমি কি এখানে এই জন্য এসেছো যাতে করে তুমি এই স্কিলের বাকি 3টা ধাপও শিখতে পারো? সত্যি হুয়ায়ু, তোমার কি মনে হয় না এটা একটু বেশি হয়ে যাচ্ছে? এইসব শুনে সাইয়ান একটু শখ হয়ে ভাবতে শুরু করে। সত্যি সে কি ভেবেছে যে আমি কি থাউজেন্ড ফেসের বাবার কাছে এই স্কিল সম্পর্কে কিছু বলতে পারবো না? যদি আমি তাকে এই স্কিল সম্পর্কে কিছু বলি, তাহলে নিশ্চয়ই তিনি এই জিনিসটা জেনে যাবে যে আমি আসল হুয়ায়ু না, আমি ফেক। আর 1 মিনিট, সে কি বলল যে এই স্কিলটা 6টা পার্টে বিভক্ত, আর হুয়ায়ু আগেই 3টা পার্টের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না। তখনই জুমিং সাইয়ানের কাছে এসে বলে, হেই, তুমি লাস্ট টাইম যখন সেট থেকে বাইরে গিয়েছিলে, তখন তুমিই আমায় বলেছিলে যে যখন তুমি ইনার ট্রেলামে পৌঁছে যাবে, তখন তুমি আমাকে একটা কথা বলবে। তাহলে বলো সেই কথাটা কি? এইসব শুনে সাইয়ান বলে, কি সত্যি কি আমি আপনাকে এরকম কিছু বলেছিলাম? সত্যি অনেক সময় বাইরে থাকার কারণে আমার এই সম্পর্কে এখন আর কিছুই মনে নেই। তাই প্লিজ আমি আপনাকে কোন সম্পর্কে বলতে চেয়েছিলাম সেটা যদি আপনি আমাকে একটু ইঙ্গিত দিতেন তাহলে ভালো হতো। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, কি সে কি এখানে মজা করছে নাকি সে আমাকে টেস্ট করার চেষ্টা করছে? কারণ আমি এটা খুব ভালো করেই জেনে গেছি যে থাউজেন্ড ফেসের বাবা আর তার মধ্যে অনেক সময় ধরেই দুশ্মনী চলে আসছে। তাহলে সে এখানে আমায় এমন কিছু কেন জিজ্ঞেস করছে? তখনই জুমিং সেখানে আবার এক ক্রিপি স্মাইলের সাথে বলে, হেই হুয়ায়ু, তুমি কি ভেবেছো যে ইনার ট্রেলামে পৌঁছে যাওয়ার পর তুমি এইভাবে তোমার ওয়াদার খেলাফ চলে যাবে? না, এটা তো কখনোই হবে না। তোমাকে আমায় সেই কথাটা বলতেই হবে, নয়তো আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। এইসব শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, কি আপনি এইসব কিছু কি করে বলতে পারেন? নিশ্চয়ই আপনি আমার বাবা সম্পর্কে জানেন। তিনিই আমাকে বলেছে যে যেন আমি কখনোই আপনার কোনো কথাই বিশ্বাস না করি, কারণ আপনি যে কোনো মূল্যেই আমাকে আর আমার বাবাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন। এটা বলে সে ভাবছিল, সত্যি এই দিক দিয়েও আমার ভাগ্য ভালো, কারণ শুধু আমি না, এই সেক্টরের সকল মেম্বারই এটা জানে যে হুয়ায়ুর বাবা আর জুমিং এর মধ্যে সম্পর্ক কেমন। তারা একে অপরকে যে করেই হোক প্রবলেমে ফেলার চেষ্টা করে, কখনোই কোনো সুযোগ মিস করে না। তাই এটা তো স্বাভাবিক যে আমি এখানে তার কথা মতো কাজ করব না, তাকে মানা করে দেব। আর এর জন্য সে আমার উপর সন্দেহ করতে পারবে না। তার এই অ্যান্সার শুনে জুমিং বলে, হ্যাঁ, আমি এটা জানতাম যে তোমার আর তোমার বাবার স্বভাব ঠিক একই রকম। এটা শুনে সাইয়ান সে এখানে ওনাকে গ্রেড করে বলে, হ্যাঁ, এটা আমি আমার প্রশংসা হিসেবেই ধরে নেব। তাই প্লিজ মিস্টার জুমিং, আমি কি এখন লাইব্রেরিতে প্রবেশ করতে পারবো? এটা শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, না, যত যাই হোক, আমি তো এখানে তোমার জন্য আমাদের সেক্টর রুলস ভঙ্গ করতে পারবো না, কারণ নিয়ম তো নিয়মই, আমি নিয়মের খেলাফ যাব না। তখনই সে তার কাঁধে হাত রেখে বলে, তাই জি হুয়ায়ু, যদি সত্যি তুমি লাইব্রেরিতে প্রবেশ করতে চাও, তাহলে তোমাকে প্রচলিত পদ্ধতি ইউজ করেই প্রবেশ করতে হবে। এর জন্য তোমাকে হয়তো সেক্ট লিডারের পারমিশন নিয়ে আসতে হবে, নয়তো আমাকে প্রবেশের কোনো টোকেন দেখাতে হবে। এছাড়া আমি তোমাকে লাইব্রেরিতে প্রবেশ করতে দিতে পারবো না। বুঝতে পেরেছো? তখনই সে সেখান থেকে যেতে যেতে বলে,
আমি মাদ্রা অফ হেক্সাডিক সেন্সের সম্পর্কে আগেও অনেকবার পড়েছি। আমি জানি যে সেই স্কিলটা কিভাবে কাজ করে। আর তুমি এখানে যেই প্রবলেমের কথা বলেছ, সেই প্রবলেম কোনো বই দ্বারা সলভ করা যাবে না। এর জন্য অন্য কিছুর প্রয়োজন হবে। তাই আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে যদি তোমার কাছে সেই টোকেন চলেও আসে, এরপরও তুমি লাইব্রেরি থেকে তোমার এই স্কিল শিখতে যেই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের কোনো সলিউশন পাবে না। কারণ এই লাইব্রেরিতে সেই স্কিলের যেই বইগুলো আছে, সেগুলোর মধ্যে এমন কোনো প্রবলেম সম্পর্কে কোনো কিছুই উল্লেখ করা নেই। বুঝতে পেরেছ? তাই ফিরে যাও আর সেই প্রবলেম সলিউশনের অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করো। এই সব শুনে সাইয়ান জিজ্ঞেস করে যে মিস্টার জুমিং, আমার কেন এটা মনে হয় যে আমি এরকম কিছু করে ফেলেছি যেটা আপনার মাইন্ডে লেগেছে, আর সেই কারণেই আপনি আমার সাথে এমন বিহেভ করেন। তাই প্লিজ আপনি কি বলতে পারবেন যে আমি এমন কি করে ফেলেছি অথবা বলে ফেলেছি যার জন্য আপনি এরকমটা করেন? এই সব শুনে জুমিং পেছনে ঘুরে বলে, না না, তুমি এখানে ভুল বুঝেছো। কারণ তোমার মতো ডিসেবলরাই তো আমাদের সেক্টের আগামীর ভবিষ্যৎ। আর তোমরাই ফিউচারে আমাদের পুরো সেক্ট মেনটেন করবে। তাই আমি তো কখনো এরকম কিছু করার কথাও ভাবতে পারি না যেটা তোমাদের গ্রো আপের জন্য বাধা হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছো? সত্য বলতে কি, আমি তো শুধু এই সেক্টের রুলস ফলো করেছি, এর থেকে বেশি আর কিছুই না। এই সব শুনে সাইয়ান সে এখানে এক ফানি এক্সপ্রেশনের সাথে বলে, ঠিক আছে মিস্টার জুমিং, আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে কি বলতে চাচ্ছেন। এটা শুনে জুমিংও সেখানে এক স্মাইলের সাথে বলে, ও এই কথা শুনে ভালো লাগলো। আরেকটা কথা, তোমাকে আমার সাথে অতটা ফর্মাল হওয়ার কোনো দরকার নেই। তুমি নর্মালি আমাকে আমার নাম ধরেই ডাকতে পারবে। বুঝতে পেরেছো? আর এর কিছুক্ষণ পর যখন সে সেখান থেকে চলে যায়, তখন জুমিং সেখানে এক চায়ের কাপ নিয়ে বসে ভাবতে শুরু করে, নিশ্চয়ই তার বিহেভিয়ার দেখে তো আমি এই জিনিসটা স্পষ্ট বুঝতে পারছি যে তার ভেতর কোনো না কোনো প্রবলেম আছে। না না, এভাবে চলতে থাকলে হবে না। আমাকে তার উপর আবার সেই মার্ক বসিয়ে দেওয়া দরকার। যদিও আমি এইবার সেই মার্ক তার উপর অতটা স্ট্রং ভাবে বসাতে পারবো না, এরপরও নিশ্চিতভাবে বলতে পারবো যে সেই মার্ক তার বডিতে কমসে কম 10 বছর টিকে যাবে। তখনই সে সেখান থেকে এক বই উঠিয়ে পড়তে পড়তে বলে যে এটা তো নিশ্চিত যে জি হুয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, নয়তো তার বিহেভিয়ারের মধ্যে এত বড় প্রবলেম কি করে আসতে পারে। আমার তো মনে হয় যে সে ফেক। যদি এরকমটাই হয়ে থাকে, তাহলে তো এটা নিশ্চিত যে তার সম্পর্কে তার বাবাও জানে। কারণ এই জিনিসটা তো পসিবলই না যে তার ছেলেই পরিবর্তন হয়ে গেছে আর সেই সম্পর্কে সে কিছুই জানে না। এর মানে কি এটা হতে পারে যে সেই ফেক জি হুয়াইউ আর জির মাইন্ডসেট একই রকম? তারা এখানে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করছে, নাকি আমি এখানে তাকে নিয়ে একটু বেশিই ভাবছি? কারণ সত্যি যদি সে ফেক হতো, তাহলে নিশ্চয়ই সে মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এর বই হাসিল করার জন্য লাইব্রেরিতে আসতো না। কিন্তু এরপরও আমার তার মধ্যে কিছু তো একটা গন্ডগোল মনে হচ্ছে। নাকি আমি এখানে তাকে নিয়ে একটু বেশিই ভাবছি? বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে এই সিচুয়েশনটা সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং। আর অপর পাশে সাইয়ান সেই লাইব্রেরি থেকে বের হয়ে ভাবতে শুরু করে যে জুমিং বলেছে যে এই লাইব্রেরিকে গার্ড করার জন্য তাদের ইন্সেক্টরদের সোল প্রতিনিয়তই পাহারা দেয়। এর মানে জুমিং যদি সেক্টে না থাকে, আর সেই সময় আমি কিউনারকে কোনো না কোনোভাবে লাইব্রেরিতে পাঠানোর চেষ্টা করি, তাহলেও সে ভেতরে প্রবেশ করতে পারবে না। এর আগেই সেই সোলদের হাতে ধরা পড়ে যাবে। এর মানে আমি এই ট্রিক্স ইউজ করেও এই লাইব্রেরি থেকে সেই বই হাসিল করতে পারবো না। সত্যি এটা ভেবেই অনেক খারাপ লাগছে যে এত দূর আসার পরও আমি সেই স্কিলটা হাসিল করতে পারছি না। তখনই তার কিছু একটা সেন্স হয়, আর এর সাথে সে সেখানে অনেকটা শক হয়ে বলে, কি, এটা আবার কেমন ফিলিংস? নিশ্চয়ই লাইব্রেরিতে প্রবেশের পর জুমিং আমার সাথে কিছু তো একটা করেছে, কিন্তু কি করেছে বুঝতে পারছি না। তখনই সে তার বডি স্মেল করতে করতে বলে, হ্যাঁ, আমার বডিতে হালকা একটা স্মেল আছে, কিন্তু এটা কেমন স্মেল বুঝতে পারছি না। সত্যি ইমমর্টাল ফিস্টের উপর মাস্টারি হাসিল করার পর সেটা আমার বডির সিক্সথ সেন্সকেই অনেক বেশি তীক্ষ্ণ করে দিয়েছে।
এরই জন্য আমি আমার বডির উপরের এত ছোট একটা পরিবর্তনও বুঝতে পেরেছি। সত্যি এরকমটা না হলে তো আমি বুঝতেই পারতাম না যে সে আমার সাথে কিছু অদ্ভুত করেছে। তখনই সে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বলে, না না, এখানে দাঁড়িয়ে এই সব কিছু করাটা সুবিধার মনে হচ্ছে না, তাই যা করার বাড়ি ফিরেই করতে হবে। তখনই সিন তার বাড়ির উপর শিফট হয়। আর এর প্রায় 6 ঘন্টা পর সে তার বডি চেক করতে করতে বলে, সত্যি এত লম্বা সময় বডির উপর এক্সামিন করার পর আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে জুমিং যখন আমাকে টাচ করেছিল তখন সে আমার বডির মধ্যে কোনো এক ধরনের ফেরোমন ইনজেক্ট করে দিয়েছে। যদিও এটা আমার কোনো ক্ষতি করবে না, এরপরও এর জন্য আমার বডি থেকে এক মৃদু দুর্গন্ধ রিলিজ হচ্ছে। আর আমি ভালোভাবে অ্যানালাইজ করার পর এই জিনিসটা জানতে পেরেছি যে এই গন্ধটা কমসে কম 10 বছর থেকে 12 বছর পর্যন্ত আমার বডিতেই থাকবে। আর এত লম্বা সময় সে আমার বডিতে টিকে থাকার জন্য আমার ব্লাড আর অরা ইউজ করবে। এর মানে এই স্মেলটা অনেক লম্বা সময় ধরে আমার বডিতেই থাকবে। এর মানে আমি যেই রূপই ধারণ করি না কেন, জুমিং আমাকে দেখার সাথে সাথেই এই জিনিসটা বুঝে ফেলবে যে আমি আসলে কে। তখনই সে সেখানে অনেকটা খুশি হয়ে বলে, কিন্তু জুমিং নিশ্চয়ই এই জিনিসটা জানে না যে আমার নিউ স্কিল দ্য ইমমর্টাল ফিস্ট কোনো সাধারণ স্কিল না। এই স্কিলের জন্য আমার বডি এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন আমার বডির মধ্যে ঘটে তাহলে সেটা আমি তৎক্ষণাৎ জেনে যাব। আর এরই সাথে বহিরাগত যদি কোনো কিছু আমার বডিতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে আমি সেটাও ধরে ফেলতে পারবো, তাও খুব সহজেই। আর এখন এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমার কাছে দুটো সলিউশন আছে। একটা হলো এই স্মেল নিয়ন্ত্রণ করা, আর দ্বিতীয়টা হলো বডি থেকে এই স্মেল পুরোপুরি দূর করে দেওয়া। এর মানে প্রথম কাজটা করার জন্য আমাকে আমার ইমমর্টাল ফিস্টের যেই কন্ট্রোল অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটাকে ম্যাক্সিমাম করে দিতে হবে, যাতে করে আমার বডি থেকে কোনো ধরনেরই কোনো ফেরোমেন রিলিজ না হতে পারে। সেই সব ফেরোমেন আমার বডির ভেতরই থেকে যায়। আর দ্বিতীয়টা হলো আমাকে নিজে থেকেই সেই ফেরোমেন অ্যাবজর্ব করে ফেলতে হবে। আর যখনই আমি এরকমটা করব আমার বডি তখনই সেই ফেরোমেন ডাইজেস্ট করে ফেলবে। এর মানে জুমিং যদি আমার সাথে লেগেও বসে এরপরও সেই জিনিসটা বুঝতে পারবে না যে আমি আসলে কে, যদি আমি এই অবস্থায় আমার রূপ বদলে তার পাশে যেয়ে বসে থাকি। ঠিক আছে, তাহলে চলো এটা করে দেখা যাক। এটা বলেই শেষ এখানে অনেক বড় এক নিঃশ্বাস নেয়, যার জন্য তার বডিতে জুমিং যেই ফেরোমেন ইনজেক্ট করেছিল সেটা পুরোপুরি তার ভেতর চলে আসে। আর এরই সাথে সে সেটা ডাইজেস্ট করে ফেলতে পারে। আর এর কিছুক্ষণ পর সে সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম, এখন আমার বডি থেকে আর কোনো ধরনেরই কোনো স্মেল রিলিজ হচ্ছে না। সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। আরও একটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু টাফ, কারণ সেই টেকনিকের জন্য আমাকে আমার বডির সেই অংশটা কাটতে হবে যেই অংশের মধ্যে সে টাচ করেছিল। এর মানে আমাকে আমার বডির সেই অংশটা ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে হিল করতে হবে। আর সেই অংশটাকে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা কোনো জায়গায় যত্ন করে রাখতে হবে। কিন্তু যদি আমি এখনই এরকমটা করে ফেলি তাহলে আমার মনে হয় আমাকে এর জন্য প্রবলেমে পড়তে হবে, কারণ নিশ্চয়ই কিছু সময়ের মধ্যেই আমার তার সাথে অনেকবার দেখা হবে। এর মানে সে সেই সময় যদি আমার বডিতে তার ছাড়া সেই ফ্র্যাগমেন্ট ফিল করতে না পারে তাহলে নিশ্চয়ই তার আমার উপরের সন্দেহ আরো অনেক বেশি বেড়ে যাবে। তাই আমি এখন এরকমটা করতে পারবো না। আর এই সম্পর্কে জি হুয়াইউর বাবাকেও কিছু বলবো না, কারণ ফিউচারে যদি আমি কোনো ধরনের কোনো প্রবলেমের মধ্যে ফেসে যাই তাহলে আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। তাই এখন আমাকে এটা কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কেই ভাবতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই বাহির থেকে কেউ তার গেটে জোরে জোরে নক করতে শুরু করে। এটা দেখে সেও সেখানে একটু শক হয়ে যায়। তখনই বাহির থেকে কেউ বলে যে মিস্টার জি হুয়াইউ, আপনি কি এই সময় রুমে আছেন? তখনই সাইয়ান রুমের দরজা খুলে জিজ্ঞেস করে,
কি হয়েছে, তুমি এই সময় কেন এসেছো? এটা শুনে সামনে থেকে সেই ডিসেবল তাকে গ্রিট করে বলে, মিস্টার জি হুয়াইউ, আপনি সেক্টে ফেরার পর থেকেই মিস্টার জি আপনার জন্য অপেক্ষা করছেন যে আপনি কখন ওনার সাথে দেখা করতে যাবেন। আর অনেক সময় কেটে যাওয়ার পরও আপনি আসেননি বলে তিনি আমায় আপনাকে ডাকার জন্য পাঠিয়েছেন। এইসব শুনে সাইয়ান সে এখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে, কি, এল্ডার জিং আবার কে? তার সম্পর্কে তো আমি কিছুই জানি না। আর কেন আমি তার সাথে দেখা করব? এই সম্পর্কেও তো আমি কিছুই জানি না। সত্যি আমি বুঝতে পারছি না যে এখন আমাকে তার এই কোশ্চেনের কি অ্যান্সার দেওয়া দরকার। কারণ একে তো আমি সেক্টে আসার পর শুধু সেক্ট লিডারের হল আর লাইব্রেরিতে গিয়েছি, এছাড়া আর কোথাও যাইনি। আর এখন জিং নামের কোনো এক পার্সনের সন্দেশ আমার কাছে চলে এসেছে। এইসব ভেবেই সে বলে, সত্য বলতে কি, আমি অনেক সময় পর সেক্টে ফিরেছি। আর উপর থেকে এই সময় আমি কাল্টিভেশনের জন্য অনেকটা ব্যস্ত হয়ে আছি। তাই তুমি তাকে যে এটা বলে দাও যে আমি যখন আমার কাল্টিভেশন শেষ করব তখন আমি তার সাথে দেখা করার জন্য আসব। বুঝতে পেরেছো? এইসব শুনে সে এখানে থক্কাতে শুরু করে আর বলে, কি, মিস্টার জি হুয়াইউ? তখন সাইয়ান ভাবতে শুরু করে, যেহেতু আমি তার সম্পর্কে কিছুই জানি না এবং তাকে আগে কখনোই দেখিনি, সেহেতু আমার মনে হয় না আমাকে শুধুই তার সাথে দেখা করে কোনো ধরনের কোনো প্রবলেমে জড়ানোর দরকার আছে। তাই কিছু সময় আমি তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। তখনই সেই ডিসেবল আরো বলে যে এল্ডার জিং আমাকে বলেছেন যে আপনি নাকি ওনার সাথে দেখা করার কথা দিয়ে রেখেছিলেন। এরপরও যদি আপনি ওনার সাথে দেখা করতে না যান তাহলে তিনি আপনার বাবার কাছে এই সম্পর্কে নালিশ করবে। তাই প্লিজ মিস্টার জি হুয়াইউ, আমার সাথে চলুন। এইসব শুনে সাইয়ান সে এখানে অনেকটা রেগে বলে, কি, এর মানে কি সেই এইসব কিছু বলেছে? তার এইসব কিছু বলার সাহসকে দিয়েছে? আর আমি তার সাথে এমন কোন কথাটা দিয়ে ফেলেছিলাম যার জন্য আমাকে তার সাথে দেখা করতে যেতেই হবে? কেন, কিছু সময় পর যদি আমি তার সাথে দেখা করি তাহলে কি কোনো প্রবলেম হবে? কিন্তু না, সে তো আমাকে থ্রেটেন করছে যে যদি আমি এখন তার সাথে দেখা করতে না যাই তাহলে সে আমার বাবার কাছে এর নালিশ করবে। ঠিক আছে, তাহলে তুমি ফিরে যাও। আর যদি সত্যি তার আমার সাথে দেখা করাটা এতটাই প্রয়োজন হয়ে থাকে তাহলে তাকেই আমার কাছে আসতে বলো। এইসব বলে সে এখানে ভাবছিল, সত্যি আমি জানি না যে সেই বাস্টার্ড আসলে কে, যার সাথে জি হুয়াইউ কথা দিয়ে রেখেছে যে সেক্টে ফেরার পর সে নিশ্চয়ই তার সাথে দেখা করবে। তখনই সামনে থেকে সেই ডিসেবল বলে, কিন্তু মিস্টার জি হুয়াইউ, এল্ডার জিং তো আপনাকে এই সম্পর্কে আগেই নোটিশ পাঠিয়ে রেখেছিল আর সেই নোটিশ আপনি একসেপ্টও করেছিলেন, তাহলে কেন? এটা শুনে সাইয়ান সে এখানে একটু শক হয়ে বলে, কি, নোটিশ পাঠিয়েছে আর আমি সেই নোটিশ একসেপ্টও করে নিয়েছি, কিন্তু কখন? তখনই আমরা তার রুমেই কিছু একটা গ্লো করতে দেখতে পাই। তখনই সেই ছেলে বলে যে দেখুন মিস্টার জি হুয়াইউ, আবার আপনার কাছে হয়তো ওনার কাছ থেকেই মেসেজ এসেছে। এটা দেখে সাইয়ান সে এখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা আবার কেমন টেকনিক? এর মানে কি এটা আমার সেই রিয়েল ওয়ার্ল্ডের ফোনের মতো, যার সাহায্যে কোনো কানেকশন ছাড়াই একে অপরের সাথে কথা বলা যায়? তখনই সেই ডিসেবল বলে, মিস্টার জি হুয়াইউ, আপনার কাছে তো অনেকগুলো মেসেজ এসেছে কিন্তু আপনি একটাও পড়েননি, কিন্তু কেন? এটা শুনে সাইহান বলে, আমি জানি না যে সেই মিডারের সাথে কি প্রবলেম চলছে, কারণ কিছু সময় ধরেই এর মধ্যে প্রবলেম হচ্ছে, যার জন্য আমি এইসব কিছুই চেক করিনি। তাই যাও, যে দেখো যে সেই মিডারের সাথে কি প্রবলেম হয়েছে। এইসব শুনে সেই ছেলেও সেখানে অনেকটা ভয়ে ভয়ে সেই মিডারের দিকে দৌড়ে যেতে শুরু করে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চেক করে দেখছি। তখনই সে সেই মিডারের উপর একবার হাত বোলায়, যার জন্য এর ভেতর এক এক করে মেসেজ শো হতে শুরু করে। এটা দেখে সেই ছেলে বলে, মিস্টার জি হুয়াইউ, আমার মনে হয় না যে এই মিররের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে। দেখুন এল্ডার জিং এর কতগুলো মেসেজ এসেছে, শুধু ওনারই না আরো অনেকগুলো পার্সনের মেসেজ এসেছে আপনার কাছে। সেই মেসেজগুলো দেখে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন তুমি ফিরে যাও। এটা শুনে সে এখান থেকে দৌড়ে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে মিস্টার জি হুয়াইউ, আমি এখন যাচ্ছি। আর এর কিছুক্ষণ পর সাইয়ান সেই মিটার চেক করতে শুরু করে আর এরই সাথে সে সেই মিটার চেক করতে করতে ভাবতে শুরু করে, সত্যি তো এই মিটারের মধ্যে এক এক করে অনেকগুলো মেসেজ এসেছে, কিন্তু আমি একটা মেসেজও চেক করিনি, যার জন্য অনেকগুলো জমা হয়ে গেছে। আমি এই সেক্টে এসেছি প্রায় 2-3 দিন হয়ে গেছে।
আর এই সময় তাদের মধ্যে কেউ আমার সাথে দেখা করতে আসেনি। হ্যাঁ, আমি তো এটা জানতাম যে জি হুয়াইউ এই সেক্টের মূল স্তম্ভগুলোর মধ্যে একজন। এর মানে নিশ্চয়ই তার তো এই সেক্টের মধ্যে কিছু ফ্রেন্ড সার্কেল থাকবেই, যেটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। যদিও সেক্টের সবগুলো ডিসেবল তাকে অনেক বেশি ভয় পায় এরপরও। কিন্তু এক মিনিট, যদি সত্যি এই সেক্টের মেম্বাররা একে অপরের সাথে এই মিটার ইউজ করে কথা বলে, তাহলে হ্যাঁ, এটা যুক্তিসম্মত যে আমার কাছে এতগুলো মেসেজ চলে এসেছে, এরপরও কেউ কেন আমার সাথে দেখা করতে আসেনি। এইসব বলেই সে যখনই সেই মিটারের মেসেজগুলো চেক করার জন্য তার উপর হাত বোলায়, তখন সে কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সেই মিটারের ভেতর থেকে অনেকগুলো ডার্ক ওয়ার্ড বের হয়ে তার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। এই জিনিসটা দেখে তো সে এখানে এবার অনেক বেশি ভয় পেয়ে বলে, হলি শিট, এখানে এইসব কি হচ্ছে। এখানে সেই মিডারের রিয়েকশন আর শাইয়ানের এই ভয় পাওয়া এক্সপ্রেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্যি আমি আপনাদেরকে এই এপিসোডের জন্য অনেক অপেক্ষা করিয়েছি, কিন্তু আর না, এখন থেকে আবার কিছুটা চ্যাপ্টার এভাবেই রেগুলার কন্টিনিউ করে যাব। ঠিক আছে, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।